সালটা ছিল 1914। একটা ছোট্ট দ্বীপ, যেখানে নেই কোনো শহর, নেই মানুষের ভিড়, আছে শুধু একটা লাইট হাউস এবং এমন একটা রহস্য যেটা লুকিয়ে আছে সমুদ্রের অতল গভীরে। মুভির শুরুতেই একটা জাহাজ দেখানো হয়, যেটা সাউথ আটলান্টিক মহাসাগরের পথে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই জাহাজে আছে এক আবহাওয়াবিদ, যার নাম ডেভিড। তার এমন একটা দ্বীপের দিকে যাচ্ছে যেটা আটলান্টিক মহাসাগরের গভীরতম অংশে অবস্থিত। সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছে যেন সে সেই দ্বীপের আবহাওয়ার পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারে। ডেভিডকে প্রায় 1 বছর এই দ্বীপে থাকতে হবে এবং সেখান থেকে সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে, আবহাওয়ার অদ্ভুত পরিবর্তনগুলো লক্ষ্য করতে হবে। তারপর তার ফিরে আসার কথা। ক্যাপ্টেন তার জাহাজে করে ডেভিডকে সেই দ্বীপে নিয়ে যাচ্ছে, সঙ্গে 1 বছরের খাবার এবং প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। দীর্ঘ যাত্রার পর অবশেষে তারা সেই দ্বীপে পৌঁছে যায় এবং সাথে দরকারি জিনিসগুলোও নিয়ে আসে। দ্বীপে একটা লাইট হাউস আছে এবং একটা ছোট ঘর, যেখানে ডেভিডকে থাকতে হবে, কারণ এর আগে এখানে আরেকজন আবহাওয়াবিদ এখানে থাকতো, কিন্তু এখন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে। আজ থেকে ডেভিড এই দ্বীপের নতুন আবহাওয়াবিদ, আর পুরনো অফিসার রবার্ট ক্যাপ্টেন অ্যালেক্সের জাহাজে করে বাড়ি ফিরে যাবে। কিন্তু ঘরে ঢুকেই সবাই অবাক হয়ে যায়, কোথাও কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। ঘরের ভেতরে সব জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারা ভাবে হয়তো লাইট হাউসে কেউ থাকতে পারে। এটা ভেবে 1 মুহূর্ত দেরি না করে ক্যাপ্টেন আর ডেভিড লাইট হাউসে চলে আসে এবং তারা সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। পুরো লাইট হাউসকে তীক্ষ্ণ ধারালো কাঠ দ্বারা চারিদিক খুব সুন্দরভাবে ঘিরে রাখা হয়েছে, যেন কেউ ইচ্ছা করে বাহির থেকে সেগুলোকে লাগিয়ে দিয়েছে যাতে অপরিচিত কেউ ভিতরে ঢুকতে না পারে। ক্যাপ্টেন আর ডেভিড অনেকবার লাইট হাউসের দরজায় নক করে, কিন্তু তারা কোনো সাড়া পায় না। শেষে তারা জোরে দরজায় ধাক্কা দিয়ে লাইট হাউসে প্রবেশ করে। লাইট হাউসের একদম উপরের তলায় তারা একজন মানুষকে দেখতে পায়, যার নাম গ্রোরার। সে নিচে শুয়েছিল। যখন তারা গ্রোরারের কাছ থেকে পুরনো আবহাওয়াবিদের কথা জিজ্ঞেস করে, সে হতাশ হয়ে উত্তর দেয় কোনো ভয়ঙ্কর রোগ ছিল তার। ক্যাপ্টেন যখন তার কাছে মৃতদেহের কথা জিজ্ঞেস করে, তখন গ্রোনার আরও অদ্ভুত উত্তর দেয়, হয়তো কেউ মেরে ফেলেছে। গ্রুনারের কথা শুনে ক্যাপ্টেন এবং ডেভিড দুজনেই চমকে ওঠে। তারা ভাবে হয়তো গ্রুনারের মানসিক অবস্থা ঠিক নেই, কিন্তু পুরনো অফিসারের আসল খবর না পাওয়া পর্যন্ত তারা কোনো কিছুই করতে পারে না। ক্যাপ্টেন ডেভিডকে বলে চাইলে সে এখনই তার বাড়ি ফিরে যেতে পারে, কিন্তু ডেভিড জানতো যদি সে সরকারকে এই দ্বীপের সঠিক আবহাওয়ার রিপোর্ট দিতে পারে তাহলে সে অনেক টাকা পাবে। তাই সে সিদ্ধান্ত নেয় সে এই দ্বীপেই থাকবে। ক্যাপ্টেন ডেভিডকে একটা বন্দুক দেয় তার আত্মরক্ষার জন্য, কারণ জায়গাটা যতটা নিরাপদ দেখাচ্ছে বাস্তবে ততটা নিরাপদ নাও হতে পারে। ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড ঘরটাকে থাকার যোগ্য করে তোলে। ঘরের একটা ডয়ারে সে একটা ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা ছিল, কিন্তু সব স্পষ্ট না, কিছু লেখা অসম্পূর্ণ ছিল। ডেভিড খুব মনোযোগ দিয়ে প্রতিটা লাইন পড়তে থাকে। ডায়েরিতে কিছু অদ্ভুত প্রাণীর আঁকা ছবি ছিল, যা দেখে ডেভিড বুঝতে পারে না কেন এইসব আঁকা হয়েছিল। সে ভাবে হয়তো সেই অফিসার একা থাকতো, এই জন্য সময় কাটানোর জন্য হয়তো সে এইসব এঁকেছে। ডায়েরির এক পাতায় সে একটা মেয়ের ছবি খুঁজে পায়, হয়তো সেইটা কোনো অফিসারের স্ত্রী। সারাদিন জার্নি করার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেছে, এই জন্য সে ধীরে ধীরে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ডেভিড তার নিজের কাজ শুরু করে, কিন্তু সমুদ্রের ধারে যেতেই সে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সমুদ্রের মাঝে অনেক পাথরের মধ্যে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো রয়েছে, তাদের মধ্যে সামুদ্রিক কিছু শ্বাস রাখা আছে অদ্ভুত প্যাটার্নে। ডেভিড ভাবে হয়তো এটা গ্রুনারের কাজ। এই ভেবে সে তার মূল কাজে ফিরে যায়, অর্থাৎ আবহাওয়ার ডাটা সংগ্রহের কাজ, যার জন্য সে এখানে এসেছে। কাজের মাঝেই সে দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে তাকিয়ে দেখে গ্রুনারের সঙ্গে আরেকজন মানুষ আছে, কিন্তু পরে সে ভাবে হয়তো তার ভুল ধারণা। রাত হয়ে যায় আর ডেভিড তার কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ দরজায় নক হয়। সে ভাবে হয়তো গ্রুনার এসেছে। সে গ্রুনারকে তার নাম ধরে ডাক দেয়, কিন্তু সে কোনো উত্তর পায় না। হাতে ল্যাম্প নিয়ে যখনই ডেভিড সামনের দিকে এগোয়, তার কানে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসে। এরপর সে দেখে দরজার নিচ দিয়ে অদ্ভুত প্রজাতির প্রাণীর হাত ভেতরে ঢোকার চেষ্টা করছে, যেটা কোনো মানুষের নয়। ডেভিড ভয় পেয়ে যায়। সে দৌড়ে বেসমেন্টে চলে যায় এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেই রহস্যময় প্রাণী ঘরে ঢুকে পড়ে এবং সে চুপি চুপি ডেভিডকে খুঁজতে শুরু করে। বেসমেন্টের দেওয়ালের ফাটল দিয়ে সে ওই প্রাণীর ভয়ঙ্কর চোখ ডেভিডকে একদৃষ্টিতে দেখতে শুরু করে। ডেভিড সঙ্গে সঙ্গে একটা ছুরি তুলে নেয়, আর যখনই চোখটা ফাটলের সামনে আসে সে নিজের পুরো শক্তি দিয়ে ছুরি ঢুকিয়ে দেয়। প্রাণীটা চিৎকার করে সেখান থেকে পালিয়ে চলে যায়, কিন্তু সে যে আবার ফিরে আসবে এই সম্ভাবনা একদম ভুল না। ডেভিড শক্ত করে বেসমেন্টের দরজাটা বন্ধ করে এবং রশি দিয়ে শক্ত করে বেঁধে দেয়। ডেভিড ভয়ে ভয়ে পুরো রাতটা সেখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালে যখন ডেভিড ঘরের বাইরে বেরোয়, তখন সে বালির উপরে কিছু চিহ্ন দেখতে পায়। সেই পায়ের ছাপগুলো মানুষের নয়। সে স্পষ্ট বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ না। চিহ্নগুলো সোজা সাগরের দিকে গিয়ে শেষ হয়ে গেছে। এইবার ডেভিড সমস্ত কিছু বুঝতে পারে, কেন গ্রুনার লাইট হাউসের চারপাশে
ধারালো কাঠ পুঁতে রেখেছে। নিশ্চয়ই সেই অদ্ভুত প্রজাতির প্রাণীগুলো এখানে আসতো। আর এখন ডেভিড বুঝতে পারে এই ঘরটা তার জন্য একদমই নিরাপদ নয়। হয়তো সেই প্রাণী আজ রাতে আবারও ফিরে আসবে। ডেভিড দৌড়ে লাইট হাউসের দিকে যায় এবং গ্রুনারকে চিৎকার করে বলে, দরজা খোলো, আমাকে ভিতরে ঢুকতে দাও। কিন্তু গ্রুনার তাকে ঢুকতে দেয় না। সে বলে, তোমার তো সেই জাহাজে ফিরে যাওয়া উচিত ছিল। হতাশ হয়ে ডেভিড ফিরে আসে, কিন্তু এখন তাকে নিজের বাড়িটা নিরাপদ বানাতে হবে। সে প্রতিটা জানলায় কাঠ লাগিয়ে সিল করে দেয় আর চারপাশে ধারালো কাঠের বেড়া দেয়। আর দরজার সামনে পুরনো কাগজ আর বই পুস্তক ফেলে রাখে। তার উপরে তেল ঢেলে দেয়, যেন সেই প্রাণী ফিরে এলেই সে সেইটার উপর আগুন লাগিয়ে দিতে পারে। কিন্তু একটা সত্য কথা ডেভিড তখনও জানতো না, আর সেটা সে আজ রাতেই জানতে পারবে। ভাগ্যক্রমে সে ঘরের ভেতর একটা পুরনো বক্স খুঁজে পায়, যেটার ভেতরে একটা বন্দুক এবং কিছু বুলেট ছিল। এইটা দেখে সে কিছু সাহস ফিরে পায়, কিন্তু তার ভয় তখনও কাটেনি। সন্ধ্যা নামতেই চারপাশে রাতের অন্ধকারে ঢেকে যায়। ডেভিড গান হাতে নিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসেছিল। তার মনের ভিতর এক অজানা ভয় কাজ করছে। সে হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, আর ডেভিড যখন জানালার দিকে এগিয়ে যায় তখন মনে হয় তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। শুধু একটা নয়, পানির মধ্যে থেকে সেই অদ্ভুত ক্রিয়েচারগুলো দলে দলে আসতে থাকে এবং সবগুলো ডেভিডের ঘরের দিকে এগিয়ে আসছিল। একটু সময়ের মধ্যেই তারা দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকে। ডেভিড সঙ্গে সঙ্গে গুলি করতে শুরু করে। কিছু প্রাণী মরে যায়, কিন্তু বাকিরা হিংস্র হয়ে ওঠে এবং তারা এবার ঘরের ভেতরে ঢোকার জন্য মরিয়া হয়ে ওঠে। তখনই ডেভিড সময় নষ্ট না করে দরজার সামনে রাখা কাগজ আর বইগুলোর উপরে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে সেই প্রাণীগুলো ভয় পেয়ে আবারও সমুদ্রে ফিরে চলে যায়। কিন্তু এইবার সেই আগুন ছড়িয়ে পড়ে ডেভিডের ঘরে। যেহেতু ঘরটা কাঠ দিয়ে তৈরি ছিল, সমস্ত ঘরে আগুন লেগে যায়। ডেভিড তার শরীরে একটা কাপড় জড়িয়ে ঘরের দরজা ভেঙে বাইরে বেরিয়ে চলে আসে এবং লাইট হাউসের পাশে একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তার ডান হাতটা খুব খারাপভাবে পুড়ে গিয়েছিল। ভাগ্যক্রমে তখনই বৃষ্টি শুরু হয় এবং আগুন ধীরে ধীরে নিভে যায়। কিন্তু পুরো রাত বৃষ্টি হওয়ার পরেও সকালে দেখা যায় ডেভিডের ঘর বাঁচানো যায়নি। পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন ডেভিড যদি বাঁচতে চাই তাহলে তাকে লাইট হাউসে আশ্রয় নিতে হবে। সে তার বন্দুকটা হাতে তুলে নেয় এবং লাইট হাউসের পাশে পাথরের ফাঁকে লুকিয়ে থাকে। তার উদ্দেশ্য ছিল তাকে গান পয়েন্টে ধরে লাইট হাউসে ঢুকবে। কিন্তু হঠাৎই গ্রুনার তার দিকে বন্দুক তাক করে। আর ঠিক তখনই একটা অদ্ভুত প্রাণী, যেটা গ্রুনারের পাশে ছিল, হঠাৎ করে ডেভিডের উপর আক্রমণ করে দেয়। সেই প্রাণীটা আসলে গ্রুনারের রক্ষক। গ্রুনার সঙ্গে সঙ্গে ডেভিডকে থামায় এবং বলে, সে আমার পোষা প্রাণী, তুমি ওকে মেরো না। ডেভিড গুলি চালায় না, কিন্তু সে একটা শর্ত দেয়, যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাকে লাইট হাউসে থাকতে দিতে হবে। তার কাছে 1 বছরের জন্য যথেষ্ট গান পাউডার এবং এত খাবার আছে যাতে তারা দুজনই বেঁচে থাকতে পারবে। গ্রুনার কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সে ধীরে ধীরে রাজি হয়ে যায়। সন্ধ্যার আগেই তারা বেঁচে থাকা খাবারগুলো নিয়ে লাইট হাউসে ফিরে আসে। পরদিন সকালে সেই প্রাণীটা চুপচাপ ডেভিডের হাত চাটতে থাকে। ডেভিড তখন গভীর ঘুমে মগ্ন ছিল, আর কিছুক্ষণের মধ্যেই তার হাত অনেকটা সেরে ওঠে। এই ঘটনায় ডেভিড অনেক শকড হয়ে যায়, কিন্তু যা চোখের সামনে ঘটছে তা বিশ্বাস করা কঠিন। লাইট হাউসের উপরে ডেভিড দেখে গ্রুনার সেই বুলেটগুলো গুনছে, আর সেই প্রাণীটা নিজের মতন করে ডেভিডকে সাহায্য করছে। এর মানে হলো প্রাণীটা হিংস্র নয়। ডেভিড এখন গ্রুনারের কাছ থেকে তার সম্পর্কে আরো অনেক কিছু জানতে চায় এবং সে চায় এই বিষয়টা সারা দুনিয়ার সামনে আনতে, কারণ এইটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। একটা অদ্ভুত ধরনের ফিমেল ক্রিয়েচার সমুদ্রের গভীর থেকে উঠে এসে তাদের সঙ্গে থাকছে এবং তাদের সমস্ত কথাও মেনে চলছে। যদি এই প্রাণী সত্যি পৃথিবীর সামনে আসে তবে ডেভিড ও গ্রুনার দুজনই পৃথিবী জুড়ে বিখ্যাত হয়ে যাবে। কিন্তু গ্রুনার সেটা চায় না। সেই দ্বীপ ছেড়ে কোথাও যেতে চায় না। তার মতে সমাজে কেউ একা থাকতে পারে না, প্রত্যেকেই কারো না কারো দাস অথবা চাকর হয়ে থাকে। এই কারণে তার কাছে এই দ্বীপটাই পারফেক্ট মনে হয়, যেখানে সে নিজেকে রাজা মনে করে। সে নিজের ইচ্ছার মালিক। এই কারণে সে দ্বীপের অনেক জায়গায় লিখে রেখেছে যে গ্রুনার ইজ কিং। কিন্তু সেই অদ্ভুত নারী ক্রিয়েচার কিভাবে তার পোষা প্রাণীতে রূপান্তরিত হলো? আসলে একবার গ্রুনার তার জীবন বাঁচিয়েছিল। একদিন সে ভুল করে তার ফিশিং নেটে আটকে যায়। তখন সেই ক্রিয়েচার বেশ ছোট ছিল, আর সেই দিন থেকে সে গ্রুনারের সঙ্গে থেকে গেছে এবং তার সব কথা মেনে চলতো। কিন্তু গ্রুনার ছিল একদমই রাগী মানুষ, কিন্তু সে সেই প্রাণীর সঙ্গে কখনোই মানবিক আচরণ করেনি। সে প্রতিদিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত। একবার সেই প্রাণীটা গ্রুনারের উপর আক্রমণ করে, আর তার প্রতিশোধে গ্রুনার তাকে প্রচণ্ড শাস্তি দেয়। এমন এক শাস্তি যার পর থেকে সেই ক্রিয়েচারটা নিজেকে গ্রুনারের দাস বলে মনে করে। হয়তো এই কারণেই প্রতি রাতে সেই ক্রিয়েচারগুলো সমুদ্র থেকে উঠে আসে তাদের সঙ্গীকে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু তারা দিনের আলোতে আক্রমণ করতে পারে না। যাই হোক, ডেভিড সে এখন আর একা থাকতে চায় না। সে যে কোনো জাহাজকে সিগন্যাল পাঠিয়ে সে এই জায়গা ছেড়ে চলে যেতে চায়, কিন্তু এইটা মোটেও সহজ কাজ না। গ্রুনার বলে কোনো জাহাজ কখনোই এই দ্বীপে আসে না, কিন্তু ডেভিড তার কথাই বিশ্বাস করে না। তার এখানে থাকতে একদমই ভালো লাগছিল না। সে যেন এখানে হাঁপিয়ে উঠেছে। সে যত তাড়াতাড়ি সম্ভব এই দ্বীপ ছেড়ে যেতে চায়।
সন্ধ্যা নামতে শুরু করে। গ্রুনার তাকে বলে, গান নিয়ে রেডি হয়ে যাও, কারণ যে কোনো সময় ওই ক্রিয়েচারগুলো আক্রমণ করতে পারে। তারা লাইট হাউসের আলো জ্বালানোর জন্য প্রস্তুতি নেয়। আর কিছুক্ষণের মধ্যেই এক বিশাল সংখ্যক ক্রিয়েচার সমুদ্রের মধ্যে থেকে উঠে এসে তারা লাইট হাউসের দিকে এগোতে থাকে। গ্রুনার টানা তাদের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু ডেভিড পুরোপুরি ভয় পেয়ে যায়। সে লাইট হাউসের ভেতরের দিকে পিছু হটতে শুরু করে। গ্রুনার বারবার বলার পরেও সে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর একটা সময় হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। গ্রুনার একাই সেই প্রাণীদের সঙ্গে লড়াই করতে শুরু করে। পরদিন সকালে রাগে ফুঁসতে থাকা গ্রুনার ডেভিডকে জাগিয়ে বলে, তুমি যদি লাইট হাউসে থাকতে চাও তাহলে আমার সব কথা মেনে চলতে হবে। প্রয়োজনীয় পানি আনতে হবে, প্রয়োজনীয় সমস্ত কাজ তোমাকে করে দিতে হবে। লাইট হাউসের ছোট বড় সমস্ত কাজ তোমাকেই করতে হবে। আর রাতে তার সঙ্গে গার্ড ডিউটিতেও থাকতে হবে। এই সমস্ত কাজ তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। আর তাকে বেঁচে থাকতে হলে লাইট হাউসেই থাকতে হবে। আর ডেভিড এখন গ্রুনারের সব কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু একটা জিনিস যে কখনোই পছন্দ করতো না, গ্রুনার প্রতিদিন আলাদা আলাদা উপায়ে সেই নারী ক্রিয়েচারটার সাথে শারীরিক নির্যাতন করত। কিন্তু যেই মানুষ বছরের পর বছর এই দ্বীপে একা থেকেছে তার মানসিক অবস্থা খারাপ হওয়া স্বাভাবিক। ডেভিডও এমনটাই ভাবে, হয়তো গ্রুনারের মাথাটা ঠিক নেই, তবুও তাকে তার কথা শুনতে হয়। রাত হলে তারা আবার পাহারার জন্য তৈরি হয়। আবারও সমুদ্র থেকে সেই ক্রিয়েচারগুলো বাইরে বেরিয়ে আসতে থাকে। কিন্তু আজ ডেভিড ভয় পাচ্ছে না। সে গুলি চালায়, কিন্তু আজ গ্রুনার কিছুই করে না। সে ডেভিডকে বাইরে রেখে লাইট হাউসের জানলাটা লাগিয়ে দেয় এবং নিজে ভেতরে চুপচাপ বসে থাকে, যেন ডেভিড নিজে সব শিখে নেয় এই ক্রিয়েচারদের সাথে কিভাবে লড়তে হয়। ডেভিড চিৎকার করে সাহায্য চায়, কিন্তু গ্রুনার কোনো সাহায্য করে না। এভাবে লড়াই করতে করতে রাত কেটে সকাল হয়ে যায়। সকালে গ্রুনার দেখে রক্তে ভেজা অবস্থায় লাইট হাউসের জানলার সামনে দাঁড়িয়ে আছে। সে এখন শিখে গেছে কিভাবে এই ক্রিয়েচারদের সঙ্গে লড়াই করতে হয়। তার ভেতরের ভয়টা চলে গেছে। এভাবেই সময় যেতে থাকে। রাতগুলোতে সে ক্রিয়েচারদের সঙ্গে লড়তে লড়তে আর দিনে গ্রুনারের কাজ করতে করতে এই দ্বীপ এখন তার কাছে একটা জেলখানার মতন মনে হচ্ছে। সে সারাক্ষণ ভাবতে থাকে কবে সে এখান থেকে বের হবে, কবে সে মুক্তি পাবে। সময়ের সাথে সাথে ডেভিডের সাথে সেই নারী ক্রিয়েচারটার এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। ডেভিড এখন তার জন্য খারাপ অনুভব করতে থাকে। নিজের প্রিয়জনদের থেকে দূরে থাকা কতটা কষ্টের, হয়তো সেই ক্রিয়েচারটাও এমনই কিছু অনুভব করে। ডেভিড তাকে একটা নাম দেয়, অ্যানিরিয়াস। এরপর একদিন তারা দেখে ক্রিয়েচারদের আক্রমণ ধীরে ধীরে কমে যাচ্ছে। ডেভিড ভাবে হয়তো শীতকালে তারা অন্য কোথাও চলে যায়, ঠিক যেমন তিমিরা করে। অথবা হয়তো তারা বুঝতে পেরেছে এই দুজনের সঙ্গে আমরা পেরে উঠব না। কিন্তু গ্রুনার তাকে স্পষ্ট জানিয়ে দেয়, একদমই না, তারা আবারও ফিরে আসবে। এখন তারা নিজেদের সংখ্যা বাড়াচ্ছে। আর কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন রাতে ডিনারের পর গ্রুনার আর ডেভিড সময় কাটানোর জন্য দাবা খেলছিল। কিন্তু এখানেই গ্রুনার একটা বড় ভুল করে বসে। তারা খেলায় এতটাই মগ্ন ছিল যে লাইট হাউসের আলো জ্বালানোই ভুলে যায়। আর অন্ধকারের সুযোগ নিয়ে ক্রিয়েচারগুলো অনেক বড় সংখ্যায় তাদের উপর আক্রমণ চালায়। তাদের সংখ্যা এতই বেড়ে গিয়েছিল যে দুজন মিলে বেশি সময় ধরে লড়াই করাই যাবে না। গুলির সংখ্যাও প্রায় শেষের দিকে। কোনোভাবে বেঁচে থাকতে থাকতে তারা লাইট হাউসের উপরে পৌঁছায়। কিন্তু এই সময় গ্রুনার নিজের পায়ে অনেক গভীরভাবে চোট পায়। ক্রিয়েচাররা লাইট হাউসে ঢোকার চেষ্টা করছে। ডেভিড আর গ্রুনারের সামনে বাঁচার কোনো রাস্তাই নেই। কিন্তু তাদের ভাগ্যটা খুবই ভালো ছিল যে তখনই সূর্য উঠে যায়। সূর্যের আলো তাদের গায়ে পড়তেই সেই সমস্ত ক্রিয়েচার আবারও সমুদ্রে ফিরে চলে যায়। অ্যানেলিয়াস গ্রুবারের জখম সারানোর চেষ্টা করতে থাকে। কিন্তু ডেভিড এখন বুঝে গিয়েছে তারা এই ক্রিয়েচারদের সঙ্গে এই যুদ্ধে জিততে পারবে না। গুলিও প্রায় শেষের দিকে। তাদের কাছে খাবারও বেশি নেই যে বেশি দিন চলতে পারবে। পরদিন ভাগ্যক্রমে ডেভিড যখন লাইট হাউসের এদিক সেদিক ঘোরাঘুরি করছিল তখন সে সমুদ্রের মাঝে একটা জাহাজ দেখতে পায়। সে দ্রুত ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে আসে এবং জাহাজকে সিগন্যাল পাঠাতেই যাবে তখনই গ্রুনার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার কাছ থেকে সেই ফ্লেয়ার গানটা ছিনিয়ে নেয়। গ্রুনার চায় না যে ডেভিড এই জায়গা ছেড়ে চলে যাক। ঠিক তখনই অ্যানেলিয়াস গ্রুবারের উপর হামলা করে। সে ডেভিডকে গ্রুনারের হাত থেকে বাঁচাতে চায়। গ্রুনার কাউকে এই দ্বীপ ছেড়ে যেতে দিতে চায় না। এই দ্বীপ যেন তার নিজের পৃথিবী, যেখানে সে রাজার মতন থাকে এবং একটা দাসী আছে যে তার সমস্ত কথা শোনে। সে এই জীবন ছেড়ে শহরে ফিরে যেতে চায় না, আর সে ডেভিডকেও যেতে দিতে চায় না। এতদিন একা থাকার পর তার কাছে এমন একজন আছে যার সাথে সে কথা বলতে পারবে। ধীরে ধীরে সেই জাহাজ ডেভিডের চোখের সামনে থেকে হাওয়ায় মিলিয়ে যায়। এখন তার আর কিছুই করার নেই। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। গ্রুনার এখনও ডেভিড আর অ্যানেরিয়াস দুজনের সঙ্গেই খারাপ ব্যবহার করে, কিন্তু অ্যানেরিয়াসকে সে বিশেষভাবে মারধর করত, যেটা ডেভিডের একদমই ভালো লাগতো না। একদিন ডেভিড অ্যানেরিয়াসকে একটা উপহার দেয়, যেইটা ছিল তিমির হাড় দিয়ে বানানো একটা টয় বোট। হয়তো এইটা দেখে অ্যানেরিয়াসের মন একটু হালকা হবে, কিন্তু অ্যানেরিয়াস যখন এই বোটটা দেখে তখন সে ডেভিডকে দ্বীপের এক কোণে নিয়ে যায়, যেখানে সত্যি একটা আসল বোট রাখা আছে।
ডেভিড যখন ওই বোট সম্পর্কে গ্রুনারকে জিজ্ঞেস করে তখন গ্রুনার বলে, আমি জানতাম যে ওই জায়গায় একটা বোট আছে। কয়েক মাস আগে একটা অস্ত্র পাচারকারী জাহাজ যেটা প্রচুর গোলাবারুদ নিয়ে যাচ্ছিল সমুদ্রের ঝড়ের কারণে এই দ্বীপে এসে পৌঁছায়, আর তাদের জাহাজটা মাঝ সমুদ্রেই ডুবে যায়। আর তারা ছোট বোটে করে এই দ্বীপে চলে এসেছিল। তবে সকাল হওয়ার আগেই তাদের কেউ বেঁচে থাকেনি, সবাই সেই ক্রিয়েচারের শিকার হয়ে যায়। এই কথা শুনে ডেভিডের মাথায় একটা প্ল্যান চলে আসে। তাদের কাছে একটা ড্রাইভিং স্যুট আছে, যদি কেউ সেটা পরে সমুদ্রের নিচে ডাইভ করে তাহলে হয়তো কিছু বুলেট বা ডাইনামাইট তারা উপরে নিয়ে আসতে পারবে, যেটা দিয়ে এই ক্রিয়েচারদের সঙ্গে লড়াই করা সহজ হয়ে যাবে। কিন্তু গ্রুনার সরাসরি এই প্রস্তাব অস্বীকার করে। সে সমুদ্রের ধারে পর্যন্ত যেতে চায় না। তবুও ডেভিড নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করতে রাজি হয়। এরপর আরও কিছুদিন কেটে যায়। ডেভিড আর অ্যানালিসের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হয়। ডেভিড অ্যানালিসকে পছন্দ করতে শুরু করে। এই সব কিছু গ্রুনার লুকিয়ে দেখে ফেলে। আর তখনই তার মনে প্রথমবার আসে হয়তো ডেভিডকে সাহায্য করা উচিত। কিন্তু গ্রুনারের আসল উদ্দেশ্য অন্য কিছু। সে চাই ডেভিড তার সাহায্যে সমুদ্রের নিচ থেকে ডাইনামাইট তুলে নিয়ে আসুক। তারপর সে ডেভিডকে সেখানে একা ফেলে চলে আসবে, যাতে ক্রিয়েচাররা তাকে মেরে ফেলে। এইভাবে ডাইনামাইটও তার কাছে চলে আসবে। তারা দুজন একটা বোট নিয়ে সেই জায়গায় পৌঁছায়। ডেভিড ডাইভিং স্যুট পরে সমুদ্রের নিচে চলে যায়। দেখা যায় জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে তারা কিছু ডাইনামাইটের বক্স পেয়ে যায়। ঠিক তখনই হঠাৎ তার সামনে এসে পড়ে সেই ক্রিয়েচার। ডেভিড ভয় পেয়ে যায় এবং পড়ে যায়। আর ড্রাইভিং স্যুট এতটাই ভারী যে ডেভিড একদমই নড়তেও পারছিল না। সে গ্রুনারকে উপর থেকে কোনো সিগন্যালও পাঠাতে পারছিল না। গ্রুনারও ভেবেছে ক্রিয়েচাররা হয়তো তাকে মেরে ফেলেছে, কিন্তু বাস্তবে পানির নিচে শুধু ছোট ছোট দুইটা ক্রিয়েচারের বাচ্চা ছিল। ডেভিড পানির নিচে চাপ তৈরি করে তার ড্রাইভিং স্যুটটা সেখানে ছেড়ে দিয়ে উপরে চলে আসে। তারা সেখানে ডাইনামাইটে ভরা কিছু পুরনো বক্স খুঁজে পায়। তারা লাইট হাউসের চারপাশে দুইটা স্তরে ডাইনামাইট সেট করে দেয়, যেন পরবর্তী আক্রমণে সমস্ত ক্রিয়েচারদের একসাথে শেষ করে দেওয়া যায়। কয়েক মাস কেটে যায়। তুষারপাতও শুরু হয়ে গেছে, কিন্তু সেই প্রাণীরা আর আসে না। আক্রমণ একদমই বন্ধ হয়ে যায়। এখন তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায় লাইট হাউস চালু রাখা এবং আগের মতোই নজরদারি করা। গ্রুনারের সব ধৈর্য এবার ভেঙে যায়। সে ভাবে হয়তো অ্যানেরিয়াস সেই ডাইনামাইটের প্ল্যানের কথা সবাইকে বলে দিয়েছে, তাই তারা এখন আর আক্রমণ করছে না। রাগে পাগল হয়ে গ্রুনার অ্যানেরিয়াসকে মারতে শুরু করে, কিন্তু ডেভিড তাকে ধরে ফেলে। অবশেষে তারা দুজন মিলে একটা নতুন পরিকল্পনা করে যে তারা লাইট হাউসের প্রধান দরজাটা খোলা রাখবে, যেন ক্রিয়েচারগুলো ঢুকলে ডাইনামাইটের বিস্ফোরণ করানো যায়। কিছুক্ষণ পরে সেই প্রাণীরা সমুদ্র থেকে বের হতে থাকে, আর তারা সোজা প্রধান দরজার দিকে এগিয়ে যায়। আর তারা প্রথমে ভেতরে ঢুকেই ডেভিডের ওপর আক্রমণ করে। ডেভিড সাহস দেখিয়ে সেই মনস্টারদের সঙ্গে লড়াই করতে শুরু করে। যখন সেই প্রাণীরা লাইট হাউসের কাছে পৌঁছায় তখন গ্রুনার ডাইনামাইটের লিভারে টিপ দেয়, কিন্তু বিস্ফোরণ হয় না, কারণ ডেভিড আগে থেকেই ডাইনামাইটের সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল এবং সে সেইটাকে জোড়া দিতে ভুলে গেছে। ডেভিড দ্রুত দৌড়ে উপরে উঠে যায় এবং ডাইনামাইটের তারগুলো সংযুক্ত করতে শুরু করে। ততক্ষণে প্রাণীরা লাইট হাউস বেয়ে উপরে উঠতে শুরু করেছে, যাদের থামানোর চেষ্টা গ্রুনার একাই করে চলেছে। যখনই কানেকশন দেয়া হয় ডেভিড প্রথম স্তরের বিস্ফোরণ ঘটায়, আর অনেক ক্রিয়েচার বিস্ফোরণে মারা যায়। কিন্তু তখনও অনেক ক্রিয়েচার লাইট হাউসে হামলা করার জন্য প্রস্তুত ছিল। তখনই গ্রুনার দ্বিতীয় স্তরের বিস্ফোরণ ঘটায়, আর এই ভয়াবহ বিস্ফোরণে তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা দেখে অ্যানেরিয়াস সেখানে নেই। চারপাশে ক্রিয়েচারদের সেই মৃত শরীর ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেখানে কিছু জীবিতও ছিল, কিন্তু তারা আহত। তাদেরকে গ্রুনার একে একে মেরে ফেলে। তখনই গ্রুনারের চোখে পড়ে মৃত একটা ক্রিয়েচারের গলায় একটা নেকলেস ঝুলছে, আর সেই মুহূর্তেই ডেভিড বুঝতে পারে তাদের সব থেকে বড় ভুল হয়েছে। আসলে প্রাণীগুলো হিংস্র না, তারা মানুষের মতোই সভ্য, শুধু তারা মানুষের মতন কথা বলতে পারে না। সম্ভবত তারা লাইট হাউসে কোনো কারণে আক্রমণ করেছে, কিন্তু গ্রুনারের কাছে এই সমস্ত কিছু ফালতু একটা ব্যাপার। তার কাছে মনে হয় সে এই দ্বীপের রাজা, আর সকলেই তার প্রজা। এরপরে আর কোনোদিনও সেই প্রাণীগুলো সেভাবে আর আক্রমণ করেনি। তবে সমুদ্রের তীর থেকে প্রতিদিন কান্নার আওয়াজ ভেসে আসতো। ডেভিড বুঝতেই পারেনি যে সে ওই ক্রিয়েচারগুলোর কত বড় ক্ষতি করে ফেলেছে, কত পরিবার ভেঙে গেছে, কত শিশু আপনজন হারিয়েছে শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে। পরদিন ডেভিড দেখতে পায় কিছু ছোট বাচ্চা ঘুরে বেড়াচ্ছে যারা তাদের পরিবার হারিয়েছে। ডেভিড পাথর দিয়ে একটা গোল বৃত্ত বানায় এবং তার মাঝখানে সে সেই ছোট খেলনা নৌকাটা রাখে, যাতে অ্যানেরিয়াস ফিরে আসে। কিন্তু সে যতই অপেক্ষা করুক অ্যানেরিয়াস আর কখনোই ফিরে আসেনি। একদিন সকালে ডেভিড দেখে গ্রুনার অজ্ঞান হয়ে পড়ে আছে। তার চারপাশে পুরনো কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তার মধ্যেই আছে একটা পুরনো ছবি। আর যখনই ডেভিড সেই ছবিটা দেখে তখন সে অবাক হয়ে যায়। এই সেই মেয়েটা যার ছবি সে প্রথম দিন গ্রুনারের ডায়েরিতে খুঁজে পেয়েছিল। সেই মেয়েটা আসলে আর কেউ নয়, সে ছিল গ্রুনারের স্ত্রী। আর গ্রুনার আসলে একসময়কার এই লাইট হাউসের আবহাওয়ার কর্মকর্তা ছিল।
যে প্রায় 1 বছর আগে এই দ্বীপে এসেছিল। তার আসল নাম রবার্ট, কিন্তু সে নিজের নাম বদলে ফেলে কারণ সে আর কখনো দ্বীপ ছেড়ে যেতে চায়নি। এইসব দেখে ডেভিডও আশা ছেড়ে দেয় যে সে আর কোনোদিনও এই দ্বীপ ছেড়ে যেতে পারবে না। পরদিন সকালে ডেভিড সেই দ্বীপের তীরে গিয়ে দেখে সেই বৃত্তের মাঝে রাখা সেই ছোট নৌকাটা সেখানে নেই, কিন্তু ঠিক সেই জায়গায় সে দেখতে পায় একটা ছোট্ট ক্রিয়েচার যার হাতে সেই নৌকাটা আছে। ডেভিডের হাতে থাকা মশালটা সে নিচে ফেলে দেয়, মানে সে বোঝাতে চাচ্ছে সে লড়াই চায় না, সে শান্তি চায়, সে কারো ক্ষতি করতে চায় না, সে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের ঢেউ থেকে অ্যানেরিয়াস বাইরে চলে আসে এবং তার পিছনেই পুরো প্রাণীদের দল উঠে আসে। কিন্তু এবার কেউ ডেভিডকে আক্রমণ করে না, কারণ তারাও এখন শান্তি চায়। তারা কেবল একটা নিরাপদ জায়গা চেয়েছে তাদের সন্তানদের জন্য, যেমনটা সব প্রাণী চাই। হঠাৎ করে দ্বীপে মানুষের উপস্থিতি তাদের ভালো লাগেনি, তাই তারা প্রতি রাতে আক্রমণ করেছে। কিন্তু গ্রুনারকে এসব কে বোঝাবে? সে তো এখনও নিজেকে এই দ্বীপের রাজা ভাবে। গ্রুনার লাইট হাউস থেকে বেরিয়ে আসে, হাতে বন্দুক। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে যে এই প্রাণীরা লড়তে চায় না, তারা শান্তি চায়। কিন্তু গ্রুনার কিছুই শোনে না। সে চিৎকার করে অ্যানেরিয়াসকে বলে ভেতরে চলে আসার জন্য। কিন্তু এইটাই প্রথমবার যে অ্যানেরিয়াস তার কথা শোনেনি, কারণ সে আর তার দাসী না। আজ সে শুধু একজন মা যে তার সন্তানকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। গ্রুনার নিজেকে ছোট মনে করতে থাকে আর রাগে সে লাইট হাউসের দিকে এগিয়ে চলে যায়। ডেভিড ভাবে হয়তো সে নিজেকে অনুতপ্ত করেছে যে প্রত্যেকটা প্রাণী স্বাধীনতা চায়, কেউ কারো দাস হয়ে থাকতে চায় না। কিন্তু গ্রুনার বোঝার মানুষ না। সে লাইট হাউসের উপরে গিয়ে একটা ফ্লেয়ার গান দিয়ে ফ্লেয়ার ছুড়ে দেয়, আর যা গিয়ে ছোট্ট একটা ক্রিয়েচারের গায়ে লাগে, আর সে সেখানেই মারা যায়। সবাই আতঙ্কে সেখান থেকে পালিয়ে চলে যায় এবং অ্যানেরিয়াসও ডেভিডের ওপর থেকে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলে। রাগে পাগল হয়ে ডেভিড লাইট হাউসের দিকে দৌড়ে চলে যায় এবং গ্রুনারের সঙ্গে ধাক্কা খায়। তখন তাদের দুজনের লড়াই শুরু হয়ে যায়। ডেভিড চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করলে? এরা তো শুধু নিরাপদ একটা আশ্রয় চাচ্ছে। কিন্তু গ্রুনার এখন এতটাই হিংস্র হয়ে উঠেছে যে সে ডেভিডকে মারার সিদ্ধান্ত নিয়ে নেয়। হাতে কুড়াল নিয়ে যখনই সে ডেভিডকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই ডেভিড তাকে তার আসল নামে ডাকে, রবার্ট। এই নাম শুনে গ্রুনার একদম থেমে যায়। আসলে রবার্ট এমন মানুষ কখনোই ছিল না। এই দ্বীপে আসার পর তার মানসিক অবস্থার ভয়াবহ বিবৃতি ঘটে। একাকিত্ব, স্ত্রীর মৃত্যু আর গভীর বিষণ্ণতা সবকিছু তাকে এই রূপে পরিণত করেছে। সে আদতে কোনো খুনি নয়, সে ছিল একজন ভালো মানুষ। সে এই প্রাণীদের কখনোই যুদ্ধ চায়নি, তারা কেবল শান্তি চেয়েছে। গ্রুনার তাদেরকে শুধু এই কারণেই মেরেছে সে যাতে নিজেকে শক্তিশালী প্রমাণিত করতে পারে। আর এখন গ্রুনার তার ভুল বুঝতে পারে, তাই সে নিজেকে সেই প্রাণীদের সঙ্গে আত্মসমর্পণ করে এবং কয়েক মুহূর্তেই সেই সমস্ত প্রাণী মিলে তাকে মেরে ফেলে। ডেভিড নিজেকে লাইট হাউসের ভিতর তালা মেরে সেভ করে ফেলে। সময় আস্তে আস্তে এভাবেই কাটতে থাকে। আর 1 বছর পর দ্বীপে একজন সরকারি কর্মকর্তা আসে এবং সঙ্গে একজন নতুন আবহাওয়া কর্মকর্তা। ডেভিডকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে এবং নতুন অফিসার দ্বীপে আবহাওয়া পর্যবেক্ষণের কাজ শুরু করবে। কিন্তু সেই অফিসার ভাবে ডেভিড আসলে গ্রুনার, আর ডেভিডও তাদের এই ভুল ধারণা ভাঙায় না। সে চুপচাপ ব্যালকনিতে যায় আর দাঁড়িয়ে পড়ে, কিছুই বলে না, কারণ এখন সেও এই দ্বীপ ছেড়ে বাইরে যেতে চায় না, ঠিক গ্রুনারের মতো। এদিকে অ্যানেরিয়াসও তার পরিবার নিয়ে সুখেই আছে। এখন আর তাদের কোনো গ্রুনারের ভয় নেই। তারা দ্বীপে ও সমুদ্রে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। আমি জানি না আমি কত ভালোভাবে এই মুভিটা এক্সপ্লেন করতে পেরেছি। ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ততক্ষণ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম এবং